সাম্বা স্ক্যান্ডালের কথা শুনেছেন? ভারতীয় সেনাবাহিনীর একটি কলঙ্কিত অধ্যায় ছিল সেটি। ভারতীয় সেনাবাহিনীর দেশপ্রেম নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি। যে কোনো সংকটের সময়ই তারা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু গত শতকের 70-এর দশকের মাঝামাঝি সময়ে অর্থাৎ 1975 সালের দিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দেশটির সেনাবাহিনী সদস্যদের এমন এক নেক্কারজনক ঘটনা আবিষ্কার করেন যেটি ভারতের সেনাবাহিনীর দীর্ঘদিনের সুনাম মাটিতে মিশিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কাজ করে বসেছিলেন ভারতীয় সেনাবাহিনীর কতিপয় সদস্য। সাম্বা স্ক্যান্ডালের পটভূমি যে জায়গায়, সেই সাম্বা হচ্ছে একটি জেলার নাম, যেটি জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। শান্তশিষ্ট একটি সীমান্তবর্তী জেলা। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের কড়া পাহারার জন্য সেখানে কোনো প্রকার ঝামেলাও দেখা যায়নি। এখানে যে শুধু সেনা সদস্যরাই অবস্থান করত তা নয়, ভারতীয় সেনাবাহিনীর বিশেষায়িত গোয়েন্দা ইউনিট ডিরেক্টরেট অব মিলিটারি ইন্টেলিজেন্স এর অসংখ্য ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তাও সে জেলায় অবস্থান করতেন প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের আশায়। এই সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক অবস্থান যেহেতু স্পর্শকাতর জায়গায়, তাই ভারতীয় সেনাবাহিনীর 168তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের সেনা সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য। এই ব্রিগেডেরই একজন সেনা সদস্য ছিলেন সারওয়ান দাস। আজকে যেখানে ভারত পাকিস্তান সীমান্তে কাঁটাতারের শক্ত বেড়া রয়েছে, তখন সেসব ছিল না। পাচারকারীরা আজকের তুলনায় অনায়াসে দুই দেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারত। সারওয়ান দাস দেখলেন সেনাবাহিনী থেকে মাস শেষে তিনি যে বেতন ভাতা পান তা দিয়ে তার চলছে না। তার মনে বাড়তি আয়ের লোভ চেপে বসেছিল। তিনি উপায় খুঁজছিলেন কিভাবে আরও কিছু অর্থ আয় করা যেতে পারে। ভেবে দেখলেন যে সময় তার ডিউটি থাকে না, সে সময় তিনি যদি কিছু ছোটখাটো পাচার কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন, তাহলে বেশ কিছু অর্থ আসতে পারে। এই ভাবনা থেকেই তিনি 1972 সালের এক বর্ষণমুখর রাতে প্রথমবারের মতো পাকিস্তান যান। তার এই সিদ্ধান্ত যে একটি বিশাল বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে তার ব্রিগেডের সেনা সদস্যদের জন্য, সেটি বোধহয় তার ধারণাতেও ছিল না। প্রথম যেদিন পাকিস্তান গেলেন সারওয়ান দাস, সেদিন মস্ত বড় একটি ভুল করে ফেলেছিলেন তিনি, যার পূর্ণ সুবিধা নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা বাহিনী। তিনি শিয়ালকোটে যাওয়ার সময় যখন চলে আসার সময় হয়েছিল, তখন পকেটে থাকা ভারতীয় সেনাবাহিনীর পরিচয়পত্র না লুকিয়েই বাসের অপেক্ষায় থাকতে থাকতে বাস স্ট্যান্ডে ঘুমিয়ে যান। তাকে দেখার পর বাস স্ট্যান্ডের এক পাকিস্তানি পুলিশ কর্মকর্তার সন্দেহ হয়। সেই কর্মকর্তা যখন তার পুরো শরীরে তল্লাশি চালায়, তখন ভারতীয় সেনাবাহিনীর পরিচয়পত্র সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বিষয়টি গোপন রেখেছিল। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য সারওয়ান দাসকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। গ্রেফতারের পর প্রথম দিকে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ভয় দেখানো হয়েছিল যে তার পরিচয় গণমাধ্যমে ফাঁস করে দেওয়া হবে। এরপর তাকে প্রস্তাব দেওয়া হয় যদি সে সীমান্তের ওপারের ভারতীয় সেনাবাহিনীর অবস্থান, সেনা কর্মকর্তাদের পরিচয় ইত্যাদির খবর দিতে পারে, তবে তাকে পর্যাপ্ত অর্থ দেওয়া হবে। তিনি তাদের এই প্রস্তাবে সাড়া দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে সারওয়ান দাস পাকিস্তানি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের কাছে অসংখ্য তথ্য দিয়েছিলেন। শুধু তাই নয়, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার জন্য তিনি তার সহযোগী সেনা সদস্য আয়া সিংয়ের কাছেও প্রস্তাব দিয়েছিলেন এবং আয়া সিংও তার মতো বাড়তি আয়ের আশায় তার প্রস্তাবে সাড়া দেন। তারা প্রায় 3 বছর গুপ্তচর বৃত্তি করার পর ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েন। ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি ফাঁদ তৈরি করে তাদেরই একজন গোয়েন্দা কর্মকর্তাকে পাকিস্তানি এজেন্ট বানিয়ে আয়া সিং এবং সারওয়ান দাসের কাছে প্রেরণ করে। সারওয়ান ও আয়া দুজনেই এই ফাঁদে পা দেন। বেশ কিছু ঘটনার পর তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয় ভারতীয় সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট। গ্রেফতার এড়াতে একবার সারওয়ান দাস চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা পাননি, তাকে গ্রেফতার করা হয়। সাধারণত সীমান্তবর্তী এলাকাগুলোতে সামরিক গোয়েন্দা বাহিনীর উপস্থিতি বেশি থাকে। অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর উপস্থিতি যে একেবারেই থাকে না তা কিন্তু নয়। দ্য সাম্বা স্ক্যান্ডালের ক্ষেত্রে দেখা গিয়েছিল সারওয়ান দাস এবং আয়া সিংকে গ্রেফতার করেছিল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, যারা ভারতের অভ্যন্তরে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রতিদ্বন্দ্বী। এই ঘটনা মিলিটারি ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে দারুণ ক্ষুব্ধ করেছিল, কারণ তাদের চোখ ফাঁকি দিয়ে 168তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের এই 2 সদস্য গুপ্তচর বৃত্তি করছিল এবং ধরা পড়েছিল অন্য একটি গোয়েন্দা সংস্থার কাছে। এটি ছিল তাদের কাছে একটি লজ্জাজনক ব্যাপার। ব্যুরো অফ ইন্টেলিজেন্স তথা আইবির গোয়েন্দারা এই 2 ব্যক্তিকে গ্রেফতারের পর মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের কাছে হস্তান্তর করে। মিলিটারি ইন্টেলিজেন্স এরপর তাদেরকে ইন্টারোগেশন করে। তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একে একে 50-এর অধিক সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া 8 জন
বেসামরিক ব্যক্তিকেও গ্রেফতার করে মিলিটারি ইন্টেলিজেন্সের গোয়েন্দারা। আয়া সিং ও সারওয়ান দাস দুজনেই মূলত ইন্টারোগেশনের নির্মম নির্যাতন থেকে বাঁচতে জেরার মুখে অন্য সামরিক কর্মকর্তাদের নাম বলেছিলেন। যদিও তারা পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি করেনি, কিন্তু তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছিল এই দুজনের মতোই। পরবর্তীতে তারা আদালতের দ্বারস্থ হলে 60 জনের মধ্যে বেশ কিছু অভিযুক্ত সামরিক কর্মকর্তা ও সেনা সদস্য ন্যায় বিচার লাভ করেন, কিন্তু তাদেরকে আর সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া গণমাধ্যম তাদেরকে যেভাবে দেশবাসীর সামনে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছিল, সেই হারানো ভাবমূর্তিও আর ফিরে আসেনি। দ্য সাম্বা স্ক্যান্ডাল এখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর কলঙ্কিত অধ্যায়গুলোতে ইতিহাস হয়ে রয়েছে।